প্রিয় শিক্ষার্থী, রহমানিয়া উচ্চ বিদ্যালয় সপ্তম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীতে উত্তীর্ণ শিক্ষার্থীদের জানাই শুভেচ্ছা। গত এক বছর যাবৎ তোমরা কোভিড-19 প্রতিকূল পরিস্থিতির কারণে শ্রেণী কার্যক্রম সরাসরি অনুপস্থিত। তাই গত বছরের মতো রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের অনলাইন শ্রেণী কার্যক্রম 2021 শুরু হয়েছে। আজকে আমি তোমাদের গণিত অষ্টম অধ্যায়ের গণিত প্রথম অধ্যায়ের প্যাটার্ন এর উপর ক্লাস নিব। আমি সৈয়দ আনোয়ারুল হক, সহকারী শিক্ষক। যেহেতু তোমরা দীর্ঘদিন যাবৎ সরাসরি শ্রেণী কার্যক্রমে অনুপস্থিত রয়েছ, তাই তোমাদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার জন্য আমরা অনলাইন শ্রেণী কার্যক্রমের মাধ্যমে তোমাদের ওই অধ্যায়ের দক্ষতা অর্জনের জন্য যে শ্রেণী কার্যক্রমগুলো নিব, আশা করি তোমরা এগুলা নিয়মিত দেখে শিখবে এবং প্রয়োজনীয় যে কোনো সমস্যার কথা আমাদের পেজে জানাবে। এছাড়া যদি প্রয়োজন হয় তোমাদের সমস্যা ছবি তুলে পেজে কমেন্ট করবে। ইনশাল্লাহ আমরা যথাসম্ভব চেষ্টা করব সেই সমস্যাগুলোর সমাধান দেওয়ার জন্য। তাহলে আসো আমরা আজকে তোমাদের 2021 সালের প্রথম গণিতের ক্লাস শুরু করি। আজকে আমি তোমাদের ক্লাস নিব প্রথম অধ্যায় প্যাটার্ন। প্যাটার্ন পড়ানোর আগে তোমাদের কিছু বেসিক্যালি সংখ্যাভিত্তিক জ্ঞান থাকতে হবে। আমি এখানে দেখো স্বাভাবিক সংখ্যা, মৌলিক সংখ্যা, ফিবোনাক্সি সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা, এরপর আমি প্যাটার্ন নিয়ে আলোচনা করব। তবে তোমাদের হয়তো পূর্ববর্তী ক্লাসে স্বাভাবিক সংখ্যা এবং মৌলিক সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা এগুলো সম্পর্কে জ্ঞান অর্জন করেছিলে। এরপরও আমি আবার এগুলো আলোচনা করতেছি যেন তোমাদের পূর্ববর্তী কোনো সমস্যা থাকলে এটা সমাধান পেয়ে যেতে পারো। প্রথমে আসো, স্বাভাবিক সংখ্যা কি? স্বাভাবিক সংখ্যা হলো, তোমরা তো পূর্ণ সংখ্যা জানো, পূর্ণ সংখ্যা ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে, শূন্য হতেও পারে। তবে স্বাভাবিক সংখ্যা হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা, যেমন 1, 2, 3, 4 এভাবে অসীম পর্যন্ত চলতে থাকবে। অর্থাৎ স্বাভাবিক সংখ্যাগুলোকে আমরা বলতে পারি ধনাত্মক পূর্ণ সংখ্যা। 1, 2, 3, 4, 5 এইভাবে অসীম পর্যন্ত চলতে থাকবে। অর্থাৎ তার শেষ সংখ্যা আমাদের জানা নেই। তাহলে আবার বলতেছি, স্বাভাবিক সংখ্যা হলো, ইংলিশে বলা হয় ন্যাচারাল নাম্বার। তাকে সাধারণত আমরা অনেক সময় তোমরা বইয়ের মধ্যে দেখতে পারবে n দ্বারা প্রকাশ করা হয়, বড় হাতের ইংরেজি অক্ষর n এর মাধ্যমে প্রকাশ করা হয়, অর্থাৎ ন্যাচারাল নাম্বারের n। তাহলে স্বাভাবিক সংখ্যা হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা 1, 2, 3, 4, 5 ইত্যাদি। অর্থাৎ এইভাবে অসীম পর্যন্ত চলতে থাকবে। এরপর আসো মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কোনগুলো? মৌলিক সংখ্যা হলো যেসব সংখ্যার এক এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো সাধারণ গুণনীয়ক থাকে না। অর্থাৎ এক এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো অঙ্ক দ্বারা এগুলো বা অন্য কোনো সংখ্যা দ্বারা
এই যে সংখ্যাগুলো বিভাজ্য হয় না সেগুলোকে আমরা মৌলিক সংখ্যা বলি। যেমন একটা উদাহরণ দিয়ে বলি, যেমন 7। এই সংখ্যার আমরা দেখো গুণনীয়ক হিসেবে পাই 1 এবং 7। দেখো এমন আর কোনো অঙ্ক নেই যেগুলাকে, অর্থাৎ এমন কোনো সংখ্যা নেই যেটাকে আমরা 1 এবং 7 ছাড়া অন্য কোনো অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে। যেমন আমি 6, এইকে আমি 1 দিয়ে ভাগ করতে পারি, তাহলে নিঃশেষে ভাগ যাবে। 2 দিয়ে করতে পারি, 3 দিয়ে করতে পারি, আবার 6 দিয়ে করতে পারি। দেখো এখানে 1 এবং এই 6 ছাড়া আরো দুইটা সংখ্যা রয়েছে যেগুলো দিয়ে এই 6কে নিঃশেষে ভাগ যাবে, অর্থাৎ বিভাজ্য হবে। কিন্তু এই 7কে 1 এবং 7 ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য হচ্ছে না। বিভাজ্য মানে হলো যেসব সংখ্যাগুলো দিয়ে নিঃশেষে ভাগ যায় সেগুলো বিভাজ্য। তো এখানে আমরা এই ধরনের আর কোনো সংখ্যা দেখতে পাচ্ছি না। তাহলে এই 7টাই মৌলিক সংখ্যা, 6টা মৌলিক সংখ্যা নয়। তাহলে আমরা মৌলিক সংখ্যা বলতে পারি যে সংখ্যাগুলোকে 1 এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় না, সেই সংখ্যাগুলোকে আমরা মৌলিক সংখ্যা বলি। মৌলিক সংখ্যার প্রথম সংখ্যাটি হলো একমাত্র জোড় সংখ্যা 2। অনেকে তোমরা ভুল করো, 1কে মৌলিক সংখ্যা হিসেবে বিবেচনা করে দিল। 1 কখনোই মৌলিক সংখ্যা নয়। প্রথম মৌলিক সংখ্যা অর্থাৎ ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হলো 2 এবং একমাত্র জোড় মৌলিক সংখ্যা। এরপর আমরা বলতে পারি 3, 5, 7, 11, 13, 17, 19, অর্থাৎ এটারও অসীম পর্যন্ত চলতে থাকবে। অর্থাৎ শেষ, সবচেয়ে বড় মৌলিক সংখ্যা বলতে কোনো শেষ নেই, অর্থাৎ এটা অসীম পর্যন্ত চলমান থাকবে। এরপর আসো ফিবোনাক্সি সংখ্যা। এই জিনিসটা তোমাদের জন্য নতুন। ফিবোনাক্সি সংখ্যা হলো, ফিবোনাক্সি সংখ্যার প্রথম দুইটি সংখ্যা নির্দিষ্ট রয়েছে। প্রথম দুইটি সংখ্যা হলো 0 এবং 1। এই দুইটা সংখ্যা নির্দিষ্ট থাকে। এরপর থেকে আমাদের ফিবোনাক্সি সংখ্যা চলমান থাকবে। তাহলে ফিবোনাক্সি সংখ্যা কোনগুলো? ফিবোনাক্সি সংখ্যা হলো এই যে দুইটা প্রথম সংখ্যা নির্দিষ্ট রয়েছে, এর পরবর্তী সংখ্যাগুলো চলমান থাকবে। কিভাবে থাকবে? ফিবোনাক্সি সংখ্যা হলো এই সংখ্যার পরবর্তী সংখ্যাটি হবে পূর্ববর্তী দুটি সংখ্যার যোগফল। এখানে পূর্ববর্তী দুটি সংখ্যা বিবেচনা করতেছি 0, 1। তাহলে এই 0, 1 এর পরবর্তী সংখ্যা হবে 1, অর্থাৎ এই দুটোটার যোগফল, পূর্ববর্তী দুটোটার যোগফল 0 যোগ 1। এরপর সংখ্যাটি হচ্ছে এই যে এই দুইটার যোগফল, পূর্ববর্তী দুইটার। সবসময় পরবর্তী সংখ্যাটি হবে পূর্ববর্তী দুটি সংখ্যার যোগফলের সমান। তাহলে এটা হবে 2। কিভাবে আসতেছে? 1 যোগ 1। এর পরবর্তী সংখ্যাটা এই দুটি সংখ্যার যোগফল। এভাবে করে চলতে থাকবে 2 যোগ 3। এই পরবর্তী সংখ্যাটি 5, পরবর্তী সংখ্যাটি 8। এই পরবর্তী সংখ্যা 8, 5 যোগ করলে 13, অর্থাৎ এইভাবে অসীম পর্যন্ত চলতে থাকবে। আবার প্রথম থেকে বলি, ফিবোনাক্সি সংখ্যার প্রথম দুইটি সংখ্যা নির্দিষ্ট 0 এবং 1। এর পরবর্তী ফিবোনাক্সি সংখ্যা হবে, অর্থাৎ পরবর্তী সংখ্যাটি হবে পূর্ববর্তী দুটি সংখ্যার যোগফল। অর্থাৎ 0, 1 এর যোগফল 1, আবার 1, 1 যোগ হয়ে 2, 1 যোগ হয়ে 3, 2, 3 যোগ হয়ে 5, 3, 5 যোগ হয়ে 8, 5, 8 যোগ হয়ে 13। অর্থাৎ এর পরবর্তী হবে 8 যোগ 13, 21। এভাবে চলমান থাকবে। এর পরবর্তী হলো পূর্ণবর্গ সংখ্যা। তোমরা নামাতা যখন পড়েছিলা এই ধরনের একটা অংশ পড়েছিলা, 1 একে 1, 2 দুগুণে 4, 3 তিরিকে 9, 4 চারে 16, 5 পাঁচা 25। অর্থাৎ যে সংখ্যাগুলোকে দুইটি একই সংখ্যার গুণফল আকারে প্রকাশ করা যায় সেগুলোই পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যা হলো, যেমন প্রথম পূর্ণবর্গ সংখ্যা 1।
অর্থাৎ আমরা 1 কে 1 গুণ 1 আকারে লিখতে পারি। এর পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা 4। একে আমরা দেখো 1 গুণ 1 আকারে লিখতে পারছি, এটাকে 2 গুণ 2 আকারে লিখতে পারছি। এরপর দেখো 9, এটাকে আমরা 3 গুণ 3 আকারে লিখতে পারছি। এরপর সংখ্যা হলো 16, এটাকে আমরা 4 গুণ 4 আকারে লিখতে পারছি। এর পরবর্তী সংখ্যা 25, 36, 49, 64, অর্থাৎ এভাবে করে চলতে থাকবে। অর্থাৎ সেই সংখ্যাগুলোকে আমরা পূর্ণবর্গ সংখ্যা বলবো যেগুলো একই দুইটি সংখ্যার গুণফলকে প্রকাশ করা যায়। যেমন 1 কে 1 গুণ 1, 4 কে 2 গুণ 2, 9 কে 3 গুণ 3, 16 কে 4 গুণ 4, 25 কে 5 গুণ 5, 34 কে 6 গুণ 6, 49 কে 7 গুণ 7, 64 কে 8 গুণ 8, পরবর্তী সংখ্যা 81, 9 গুণ 9, তারপরে সংখ্যা 100, 10 গুণ 10, এইভাবে অসীম পর্যন্ত চলতে থাকবে। তাহলে আমরা 3 ধরনের, 4 ধরনের সংখ্যা সম্পর্কে জানলাম। তোমরা একটু বোর্ডে খেয়াল করো এবং খাতায় তুলে নাও। এরপর দেখো 5 নম্বর প্যাটার্ন। সংখ্যা প্যাটার্ন এবং জ্যামিতিক প্যাটার্ন, এই দুই ভাগে আমরা চাইলে প্যাটার্নকে বিভক্ত করতে পারি। সংখ্যা প্যাটার্ন হলো, আগামী প্যাটার্ন জিনিসটা খেয়াল করি। সংখ্যা প্যাটার্ন হলো মনে করো আমরা তো একটা সংখ্যা তালিকা, যেমন 1, 4, 5, 7, 10। দেখো আমি যদি পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদটা বিয়োগ করি, এখানে বিয়োগ করলে পাচ্ছি 3, এখানে পাচ্ছি 1, এখানে পাচ্ছি 2, এখানে পাচ্ছি 3। দেখো এইগুলোর মধ্যে কোনো একটা সামঞ্জস্য নাই। আমরা পরবর্তী সংখ্যা থেকে পূর্ববর্তী সংখ্যা যদি একটা সামঞ্জস্য খুঁজি, এখানে কোনো সামঞ্জস্যতা নেই। আবার এই সংখ্যার তালিকাটা দেখো 1, 4, 7, 10, 13, একটা সংখ্যা তালিকা। দেখো পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদটা আমরা যদি বিয়োগ করি, বিয়োগ করে পাচ্ছি 3, এটা পাচ্ছি 3, এটা পাচ্ছি 3, এটাও পাচ্ছি 3। দেখো পরবর্তী সংখ্যা থেকে পূর্ববর্তী সংখ্যা সবসময় বিয়োগফলটা হচ্ছে 3, অর্থাৎ সবসময় 3 করে বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ একটা নির্দিষ্ট নিয়মে এই সংখ্যা তালিকাটা চলমান রয়েছে। এই ধরনের যদি একটা সুনির্দিষ্ট নিয়মের মধ্যে কোনো একটা সংখ্যা তালিকা চলমান হয়, তখন সেটাকে আমরা বলবো প্যাটার্ন। আর সেটা যদি এই ধরনের সংখ্যার ভিত্তিতে হয়, তখন তাকে আমরা বলবো সংখ্যা প্যাটার্ন। তাহলে একইভাবে আমরা আরো কয়েকটা লিখি। দেখো যেমন 1, 3, 7, 13, 21। যেমন দেখো এটার বিয়োগফল 2, এর বিয়োগফল 4, এটার বিয়োগফল 6, এটার বিয়োগফল 8। এখানে হয়তো এটার মতো একই সংখ্যা নেই, কিন্তু একটু জিনিস লক্ষ্য করো, পরবর্তী পদ থেকে আমরা যদি পূর্ববর্তী পদটা বিয়োগ করি, এখানে 2 পাচ্ছি, এখানে 4 পাচ্ছি, এখানে 6 পাচ্ছি, এখানে 8 পাচ্ছি। অর্থাৎ এইটার মধ্যে এই যে বিয়োগফলগুলো পাচ্ছি, সেই বিয়োগফলগুলো ক্রমান্বয়ে 2 করে বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ পূর্ববর্তী পদ থেকে পরবর্তী পদের বিয়োগফলটা সর্বদা 2 করে বৃদ্ধি পাচ্ছে। যেমন দেখো এখানে প্রথম 2 ছিল,
তাহলে এর 3 হয়েছে, তারপরটা 4 যোগে 7, 6 যোগে 13, 8 যোগে 21। তাহলে এর পরবর্তী বিয়োগফলটা আমাদের কত আসতে পারে? তাহলে আসবে নিশ্চয় 2 বৃদ্ধি পাবে 10। তাহলে আমরা যদি 10 হয় তাহলে এই সংখ্যাটা হবে কত? 31। তাহলে এর পরবর্তী আমরা যদি বিবেচনা করি, বিয়োগফলটা আবার 2 করে বৃদ্ধি পাবে 12, সে 12 31 এর সাথে যোগ হবে, তাহলে সেটা হবে 33। এইভাবে একটা নির্দিষ্ট নিয়মের মাধ্যমে পরবর্তী সংখ্যাটি বৃদ্ধি পাচ্ছে। এইভাবে যদি পূর্ববর্তী পদ অপেক্ষা পরবর্তী পদটি একটা নির্দিষ্ট নিয়মের মাধ্যমে যদি বৃদ্ধি পাই বা হ্রাস পাই, অনেক সময় হ্রাস পেতে পারে, হ্রাস পাই, তখন আমরা সেই সংখ্যা তালিকাকে বলবো একটি প্যাটার্ন। যেমন হ্রাসের ক্ষেত্রে দেখো, যেমন আমরা এখানে যদি 13 দিই, এরপর 11, এরপর 9, 7, 5, দেখো যে 11 থেকে 13 যদি আমরা বিয়োগ করি কত পাই? যে 11 থেকে আমরা 13 বিয়োগ করে দিই, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করছি, তাহলে বিয়োগ 2। তাহলে দেখো বিয়োগ 2। একটা জিনিস মনে রাখবা, পরবর্তী পদ থেকে যদি পূর্ববর্তী পদটা আমরা ধনাত্মক পাই তাহলে পরবর্তী পদটি বৃদ্ধি পাবে, আর যদি বিয়োগফল আমরা যদি ঋণাত্মক পাই তাহলে পরবর্তী পদটি হ্রাস পাবে। এখানে দেখো যেহেতু মাইনাস পাইছি তাহলে হ্রাস পাবে, অর্থাৎ 5 থেকে আমরা 2 বিয়োগ করলে 3, 3 থেকে 2 বিয়োগ করলে 1, 1 থেকে যদি 2 বিয়োগ করি -1। এভাবে করে আমাদের পরবর্তী পদটি ক্রমান্বয়ে কি হ্রাস পাবে। এখানেও দেখো একটা সুনির্দিষ্ট 2 করে পরবর্তী পদটি পূর্ববর্তী পদ অপেক্ষা হ্রাস পাচ্ছে, অর্থাৎ ঋণাত্মক আসলে হ্রাস, ধনাত্মক আসলে বৃদ্ধি। একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে কি হচ্ছে? সংখ্যা তালিকাটা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। তাহলে এই জন্য একটা সুনির্দিষ্ট নিয়মের মধ্যে যদি এই সংখ্যা তালিকা পরিবর্তিত হয় তখন তাকে আমরা বলবো প্যাটার্ন। এবং সংখ্যা দিয়ে যদি এই ধরনের তালিকা তৈরি হয় তখন সেটাকে আমরা বলবো সংখ্যা প্যাটার্ন। তাহলে তোমরা এই সংখ্যা প্যাটার্নের এই ধরনের যে তালিকাটা দিয়েছি সেটা তুলে নাও। তাহলে এরপর আমরা আলোচনা করব জ্যামিতিক প্যাটার্ন। দুই, জ্যামিতিক প্যাটার্ন। যেমন দেখো আমরা একটা নিজের চিত্র, ত্রিভুজ বা চতুর্ভুজের রেখা, ত্রিভুজের রেখা ক্রমান্বয়ে পরিবর্তনের মাধ্যমে যদি আমরা একই ধরনের চিত্র পাই, সে ধরনের চিত্রের মাধ্যমে যখন পরিবর্তিত হয় তখন আমরা সাধারণত সেটাকে জ্যামিতিক প্যাটার্ন বলি। দেখো আমরা দেখো এটার মধ্যে একটা ত্রিভুজ দিয়েছি, হ্যাঁ 3টা রেখা। কয়টা রেখা? 3টা রেখা। এরপর দেখো আমি 2টা রেখা বৃদ্ধি করেছি, 2টা রেখা বৃদ্ধিতে একটা ত্রিভুজ হয়েছে, আর একটা ত্রিভুজ পাওয়া গিয়েছে। এরপরে দেখো আমি আগেরটা লিখে রাখলাম, এরপর আমি আরো 2টা রেখা ব্যবহার করব, একটা রেখা, 2টা রেখা, আর একটা নতুন ত্রিভুজ পাওয়া গিয়েছে। এই যে আমি প্রতিবারে এটার 3টি রেখা বিবেচনা করেছি, এখানে 5টি, এখানে 7টি, প্রতিবার 2টা রেখা বৃদ্ধি পাচ্ছে এবং একটা নতুন ত্রিভুজ পাওয়া যাচ্ছে। তাহলে এটা এক প্রকার জ্যামিতিক প্যাটার্ন। আবার দেখো আমি একটি চতুর্ভুজ অঙ্কন করলাম, 4টা রেখা। এরপরে
আবার সেই চতুর্ভুজ আঁকলাম। আমি দেখো 3টা রেখা বৃদ্ধি করলাম, 3টা রেখা বৃদ্ধিতে একটা নতুন চতুর্ভুজ পাওয়া গিয়েছে। এখানে রেখা ব্যবহার করেছি 7টা, 3টা রেখা বৃদ্ধি। এরপর আমি এই চিত্রটা আবার এঁকে নিলাম। দেখো আমি আবার 3টা রেখা বৃদ্ধি করেছি, অর্থাৎ মোট 10টা রেখা। প্রতিবার 3টা রেখা বৃদ্ধি করতেছি এবং নতুন একটি চতুর্ভুজ পাওয়া যাচ্ছে। তাহলে এটাকে আমি বলতে পারবো এটি কি জ্যামিতিক প্যাটার্ন। আবার দেখো এই ধরনের আমি একটা চিত্র আঁকলাম, এখানে আমি রেখা ব্যবহার করেছি 4টা। আবার দেখো এটা আবার এঁকে নিলাম। আবার দেখো 3টা রেখা দিয়েছি, তাহলে এখানে একই রকম একটা প্যাটার্ন পেলাম। আবার 3টা রেখা দিলাম। দেখো আবার একটা নির্দিষ্ট নিয়ম করে 3টা রেখা বৃদ্ধি পাচ্ছে, এটাকে আমরা বলতে পারি একটা কি জ্যামিতিক প্যাটার্ন। অর্থাৎ প্রতিবার আমি 3টা রেখা বৃদ্ধি করতেছি, দেখা যাচ্ছে শেষের অংশটা এবং প্রথম দিকের অংশটা একই রকম থাকতেছে। অর্থাৎ এটাও একই ধরনের যদি চিত্রটা দেখতে মনে হয়, সেটাও কি একটা জ্যামিতিক প্যাটার্ন। এই হলো রেখার ব্যবহার করে এবং একটা নির্দিষ্ট রেখার সংখ্যা বৃদ্ধি করে একটা সুনির্দিষ্ট নিয়মের মধ্যে চিত্রের একই ধরনের পরিবর্তন হওয়ায় হলো এক প্রকার জ্যামিতিক প্যাটার্ন। তাহলে দেখো এই ধরনের আমি 3টা তোমাদের জ্যামিতিক প্যাটার্নের উদাহরণ দিয়েছি। এই ধরনের আরো অসংখ্য জ্যামিতিক প্যাটার্ন তৈরি করা যায়, ক্রমান্বয়ে তোমরা শিখতে পারবে। এই জ্যামিতিক প্যাটার্নের চিত্রগুলো তোমরা খাতায় তুলে নাও। এরপর দেখুন ম্যাজিক বর্গ, অর্থাৎ আমরা এই ঘরগুলোর মধ্যে দেখো এখানে আমি একটা 3 ক্রমের ম্যাজিক বর্গ আর 4 ক্রমের ম্যাজিক বর্গ। 3 ক্রমের ম্যাজিক বর্গের ক্ষেত্রে এখানে 9টি ঘর করা হয়েছে, আর 4 ক্রমের ম্যাজিক বর্গের ক্ষেত্রে 16টি ঘর করা হয়েছে। এখানে আমি 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলোকে বিভিন্ন ঘরে ব্যবহার করে কোণাকুণি, পাশাপাশি, উপর নিচে যেই পাশে করি যোগফলটা হবে 15। অর্থাৎ 3 ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা হলো 15। আবার 4 ক্রমের ক্ষেত্রে আমি এই 16টি ঘরের মধ্যে 1 থেকে 16কে এমনভাবে স্থাপন করব যেন তাদের যোগফল 16, এই 16টি সংখ্যা এমনভাবে স্থাপন করব তাদের যোগফল যেন 34 হয়। অর্থাৎ 4 ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা হলো 34। তাহলে আমি প্রথমে 3 ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যাগুলো কিভাবে সংখ্যা পাওয়ার জন্য 1 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলোকে কিভাবে স্থাপন করতে হবে দেখাই। দেখো এখানে আমি প্রথমে 5কে বসাবো, এরপরে 5টা আবার বসালাম। এরপর আমি জোড় সংখ্যাগুলোকে ক্রমান্বয়ে কোণাকুণি ঘরগুলোতে বসাবো, 2, 4, 6, 8। এরপরে আমি এগুলোকে আবার বসিয়ে নিই, 2, 4, 5, 6, 8। এখন যে 4টি ঘর রয়ে গিয়েছে এই 4টি ঘরের মধ্যে আমি উপরে এবং নিচে দেখো আমি এই যে পাশাপাশি যোগফল 15 করব। এই 2 আর 4 যোগ করলে 6, 15 হওয়ার জন্য কত দরকার? 9। তাহলে আমি 9 বসাই। আবার
এই 6 আর 8 যোগ করলে 14, দরকার কত? 15 হওয়ার জন্য 1, আমি এখানে 1 বসে। ক্লিয়ার? দেখো এখানে 15, এই যে আমরা উপর নিচে হিসাব করলে 5 একে 6, 6 9 15। তাহলে এখানে আমি আগের যে সংখ্যাগুলো লিখছি সেগুলো বসিয়ে নিই। 5 6 1 8। এখন আমার দুইটা ঘর খালি রয়েছে। এই 2 আর 6 যোগ করলে কত হয়? 8। তাহলে 15 হওয়ার জন্য কত দরকার? 7। তাহলে আমি এখানে 7 বসাবো। 4 আর 8 যোগ করলে কত হয়? 12। 15 হওয়ার জন্য কত দরকার? 15 থেকে 12 বিয়োগ করলে 3। তাহলে আমি এখানে 3 বসাই। 4 3 7 আর কত হয়েছে? 15। কোনাগুলি যোগ করে দেখো, 2 5 7, 7 8 15, 4 5 9, 9 6 15। অর্থাৎ 3 ক্রমের এই যে 9টি বর্গের মধ্যে আমি 1 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলোকে স্থাপন করলে কোনাকুনি পাশাপাশি উপর নিচে সবগুলার মধ্যে 3টা অঙ্ক থাকবে এবং 3টা অঙ্কের যোগফল সবসময় 15 হবে। এটাই হলো 3 ক্রমে ম্যাজিক বর্গ। তাহলে এই অংশটা তোমরা তুলে নাও। এরপর আসুন 4 ক্রমের ম্যাজিক বর্গ। 4 ক্রমের ম্যাজিক বর্গের ক্ষেত্রে আমরা প্রথমে 1 থেকে 16 পর্যন্ত অঙ্কগুলোকে স্থাপন করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। দেখো আমি এই 16টি ঘরের মধ্যে 1 থেকে 16 পর্যন্ত সংখ্যাগুলোকে স্থাপন করলাম। এর পরবর্তীভাবে আমাদের দেখো এই যে কোনায় যেই সংখ্যাগুলো আছে তাদের মধ্যে স্থান পরিবর্তন করব। অর্থাৎ 1 এর জায়গায় 16 আসবে, 16 এর জায়গায় 1 যাবে, 16 1। 4 এর জায়গায় 13, 13 এর জায়গায় 4। আর যে সংখ্যাগুলো আছে সেগুলো আমরা অপরিবর্তনীয় রেখে দেব। 2 3 5 6 7 8 9 10 11 12 14 15। অর্থাৎ আমরা শুধু কর্নারের সংখ্যাগুলোর মধ্যে স্থান পরিবর্তন করেছি, বাকিগুলো রেখে দিয়েছি। এরপর দাগে দেখো আমরা যে পরিবর্তনটা করিয়েছি আগে সেগুলো আগে লিখি। 4 1। এখন আমি দেখো এই যে মাঝখানে যে 4টা অঙ্ক রয়েছে সংখ্যা, এগুলোর মধ্যে পরিবর্তন করব। এই যে 11 এর জায়গায় 6 যাবে, 6 এর জায়গায় 11, 11 এর জায়গায় 6। 7 আর 10 এর মধ্যে কোনাগুলো স্থান পরিবর্তন হবে। 7 এর জায়গায় 10 বসবে আর 10 এর জায়গায় 7। এই জিনিসটা আমরা এখানে পরিবর্তন করিয়েছি, আর সবকিছু আগের মতো রয়ে গিয়েছে। এখন আমি এই যে পরিবর্তনটা এখানে স্থাপন করব। 16 13। তো তোমরা বোঝার ক্ষেত্রে আর সুবিধার জন্য আমি এই জিনিসগুলো যেগুলো অপরিবর্তনীয় রয়ে গেছে সেগুলো যদি আমরা মুছে দিই, অর্থাৎ এখানের মধ্যে আমরা পরিবর্তন যেটা করিয়েছি শুধু সেটাই দেখাই, তাহলে তোমাদের আর বুঝতে সুবিধা হবে। দেখো আমি প্রথম ধাপে শুধু চেঞ্জ করেছি এই কর্নারের 4টা,
অর্থাৎ 13 জায়গায় 4, 4 জায়গায় 13, 1 জায়গায় 16, 16 জায়গায় 1। এরপরে পরিবর্তনটা করিয়েছি, এখানে এই যে মাঝখানের এই অংশটাকে 11 জায়গায় দেখো 6, 6 জায়গায় 11, 7 জায়গায় 10, 10 জায়গায় 7, এগুলো পরিবর্তন হয়েছে। এবং এখানের মধ্যে আর যে অপরিবর্তনীয় রয়ে গেছে, অর্থাৎ অন্য সংখ্যা যেগুলো আছে সেগুলো আমরা অপরিবর্তনীয় আকারে বক্সের মধ্যে রেখে দেব। 4, 1, 11, 10, 7, 6, এই অংশটা আমরা এই সংখ্যার সাথে পরিবর্তন করেছি। এখন বাকি কি আছে? 2, 3, এখানে কি আছে? 5, এখানে 8, এখানে আছে 9, এখানে আছে 12, এখানে আছে 14, এখানে আছে 15। দেখো তো এখন 16 আর 2 যোগ করলে 18, 18 আর 3 যোগ করলে 21, 21 আর 13 যোগ করলে 34। তাহলে এই যে সারি, এই সারির মধ্যে আমরা 34 পাচ্ছি। 5 11 যোগ করলে 16, 16 10 যোগ করলে 26, 26 আর 18 যোগ করলে 34। একইভাবে আমরা নিচের দুটো সারি যোগ করলেও 34 পাবো। এরপর দেখি কলাম আকারে 13 আর 8 যোগ করলে কত হয়? 21, 21 আর 12 যোগ করলে 33, 33 আর 1 যোগ করলে কত হয়? 34। কোনাকুনি দেব, 16 আর 11 যোগ করলে কত হয়? 27, 27 আর 6 যোগ করলে 33, 33 আর 1 যোগ করলে 34। অর্থাৎ আমরা এই যে পাশাপাশি উপরে নিচে কোনাকুনি যেভাবে যোগ করি সবসময় যোগফল হবে 34। এটাই হলো 4 ক্রমের ম্যাজিক সংখ্যা। আজকে আমাদের পাঠ এতটুকুই পর্যন্ত। আমি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের বলতেছি, তোমরা আমি যে ক্লাসগুলো নিচ্ছি স্কুলের স্বাভাবিক শ্রেণী কার্যক্রম শুরু হলে আমি অবশ্যই প্রতিটা ক্লাস অনুযায়ী আমি খাতাতে তোমরা কাজগুলো করেছো কিনা দেখব, এবং আমি যে বাড়ির কাজগুলো দিব সেই বাড়ির কাজগুলো করেছো কিনা আমি অবশ্যই খাতা চেক করব। এবং আমি নিজেও এবার নোট করে রাখতেছি, আমি ওই নোট দেখে দেখে কি পড়িয়েছি সেটা খাতায় চেক করব, যেন তোমরা আমাদের অনলাইন শ্রেণী কার্যক্রমের বাইরে থাকতে না পারো। এবং প্রতিদিন নিয়ম করে শ্রেণী কার্যক্রম দেখে থাকো। যদি কোনোভাবে কখনো বা তোমাদের পক্ষে যদি সমস্যা না হয়, এই অবশ্যই শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করবে। এছাড়া যদি কারো পক্ষে অনলাইনে শ্রেণী কার্যক্রম দেখতে সমস্যা হয়, তোমাদের কাছাকাছি বাসায় যদি কেউ যদি অনলাইন শ্রেণী কার্যক্রম থেকে নোট করে নেয়, তাদের থেকে সংগ্রহ করে নোটগুলো অবশ্যই করে নেবে। আমি আজকে প্রথম ক্লাসে কোনো বাড়ির কাজ দিচ্ছি না, নেক্সট ক্লাস থেকে অবশ্যই শ্রেণী কার্যক্রমের পাশাপাশি বাড়ির কাজ দিয়ে দেওয়া হবে, এবং সেগুলো পরবর্তীতে শ্রেণী কার্যক্রম শুরু হলে দেখব। তার আজকে আমার শ্রেণী কার্যক্রম এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। তোমরা সবাই সুস্থ ভালো থাকো এই কামনায়।